বন্ধুরা, দিদিকে নিয়ে অনেক বলেছি। হ্যাঁ, পাতানো দিদিকে নিয়ে তো দুদিন ধরে কন্টেন্ট করছি। তবে এই মুহূর্তে পাতানো দিদিকে নয়, ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাই। ভাইকে নিয়ে কথা বলতে চাই। অনেক কিছু বলার রয়েছে ভাইকে নিয়ে। কি বলতো, টিনার সাথে তার সম্পর্ক কোথায় খারাপ হলো? যখন পাতানো ভাই দেখলো যে টিনা অন্য কারোর সাথে কথা বলছে, তাই তো? তার মানে টিনা পরক্রিয়ারত, এটাই তো বোঝানোর চেষ্টা করেছিল। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আগামীকালও বলবো, একটা বেড যতক্ষণ না শেয়ার করছে একজন বিবাহিত মহিলা বা একজন বিবাহিত পুরুষ, ততক্ষণ পরক্রিয়া হয় না। কিন্তু শুধুমাত্র কথোপকথন এবং চ্যাটিংয়ে পরক্রিয়া হয় না। তো তবুও তার কথা হিসেবে সে পরক্রিয়া করেছে এবং তাদের মধ্যে অশান্তি এবং গণ্ডগোল লেগেছে, এবং পরক্রিয়ারত একটা মহিলার সাথে সে সম্পর্ক থাকতে পারবে না, তার রুচিতে বাধে। সে এমন একজন পুরুষ যে অন্যের ফেলা থুতু চাটে না। এই কথা তো বলেছিল। এই কথা বলে টিনাকে ওই বাড়ির থেকে বের করে দিয়েছিল। আমরা সব জানি, আমরা যারা যারা পুরনো পাপী রয়েছি আমরা সবাই জানি এবং সব কিছু বুঝেওছি। তাহলে আমি সেই পুরনো কাসন্দি কেন ঘাটতে বসলাম? কিসের জন্য পুরনো কথা আমি তুলে ধরছি? অবশ্যই কারণ রয়েছে। তো চলো, কারণটা বলার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। হ্যাঁ, পরক্রিয়ার আমাদের বেচু পছন্দ করে না, ফেলা থুতু চাটে না। ভালো কথা, এরকমই হওয়া উচিত। পুরুষ বলে কথা, এটাই হওয়া উচিত। স্বাভাবিক, নিজের বউ যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে, সেই বউয়ের সাথে এটাই করা উচিত ওর কথা হিসেবে। কিন্তু আমার কথা হিসেবে সেটা করা উচিত ছিল না। সেটা তো ও বুঝবে না, ভালো কথা। তার মানে এটাই মেনে নিলাম যে অন্য কারোর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক যে যারই হোক, তার সাথেই আমাদের খোকাবাবু কোনো সম্পর্ক রাখবে না। কারণ কি? সে পছন্দই করে না ওই জিনিসটা, যে জিনিসটার জন্য তার বউকে এবং বাচ্চার মাটাকে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করেছে, যেই কারণের জন্য বাড়ির থেকে বাড়ির বউকে বা বাড়ির লক্ষ্মীকে, বাড়ির বউমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, রীতিমতন তাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে টিনাই বেরিয়েছে, কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে। এটাকে তাড়িয়ে দেওয়াই বলে, যে তুমি বেরিয়ে যাও। আমরা অনেক ক্লিপ শুনেছি, অনেক কিছু শুনেছি। তাহলে আমার প্রশ্ন এটাই, তুমি যখন নিজের বউকে এরকম একটা মানে শুধুমাত্র কথা বলেছে এটার জন্য যখন এত বড় একটা শাস্তি দিতে পারো, একটা শয়তান ছেলের হাতে যদি তোমার বউকে তুমি ছেড়ে দিতে পারো এবং সোশ্যাল মিডিয়াতে তুমি বদনাম করে দিতে পারো, তার মানে আমি ধরেই নিচ্ছি তুমি একদম পরক্রিয়াকে প্রশ্রয় দাও না। এটা আমি ধরে নিচ্ছি। আমার প্রশ্ন এখানটায়, যখন তোমাদের বাড়িতে আমাদের সীমাদি গেল, তোমার কথা হিসেবে তুমি কিমা, অনেকে বলছো তো কিমাকে তো তুমি চেনো না, তুমি ঘোড়ামুখীকে চেনো, আচ্ছা তুমি এখানে হচ্ছে ঢেপিকে চেনো, তুমি গুপ্তিকে চেনো, এগুলো সব কি চেনো, কিন্তু তুমি কিমাকে চেনো না। ভালো কথা। তো কিমা যখন তোমাদের বাড়িতে গেল, তারপরে কিমা যে আস্তে আস্তে মানে তোমার সাথে পরিচয় হলো, তারপরে কিমার সমস্ত ব্যাপার তুমি জানতে শিখলে, বুঝতে শিখলে, জানছো, বুঝছো, তখন তো তোমার এটা নলেজের মধ্যে এসেই গেছে যে কিমা বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিমা অলরেডি বদনাম রয়েছে, সেই কারণে অলরেডি বদনাম রয়েছে। তাহলে সেই কিমার হাতে তুমি ভাইফোঁটা কিভাবে নিলে? তুমি সেই কিমার হাতে থেকে গিফটগুলো কিভাবে নিলে? তুমি সেই কিমার হাত থেকে কিভাবে তোমার ঘরটা সাজালে? এটাই হচ্ছে প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমি পরক্রিয়াকে পছন্দই করো না, প্রশ্রয় দাও না। তাহলে তুমি তারাপীঠে গিয়ে যে ঘটনাটা ঘটেছে, তারাপীঠে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে, না তুমি সামনে এনেছো না কিমা সামনে এনেছে? দুজনেই বলছো কিছু একটা হয়েছে। ইপু দিদির ভিডিও থেকে বুঝতে পারছি কিছু একটা হয়েছে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও থেকে বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কিছু তো একটা হয়েছে। মিনস যেটা আমরা বুঝেছি সেটা হচ্ছে তারাপীঠের মধ্যে কাজল দানিও ছিল। হ্যাঁ, কিমাদির মানে কি বলবো, যার সাথে এখন সম্পর্ক লিপ্ত আর কি,
তারাপীঠে কাজলদানিও ছিল, এবং কাজলদানির সাথে তারাপীঠে একই হোটেলে একই রুমে কিমাদি ছিল এবং পাশের রুমে তোমরা ছিলে। তাহলে তোমরা কিভাবে কিমাকে তোমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছো? কিভাবে কিমাকে এবং তার বিবাহ বহির্ভূত সম্পর্ককে তোমরা মেনে নিয়েছো? কিভাবে এতদিন ধরে কিমাকে তোমরা সহ্য করেছো? কেনই বা সহ্য করেছো? কিমা, তুমি তো পরক্রিয়াকে পছন্দই করো না এবং ফেলাথুতু চাটো না, মিন্স তোমার অন্য কারো যদি কেউ হয়ে যায় তুমি তার সাথে সম্পর্ক রাখতে চাও না। তো যেই কোনো সম্পর্ক হোক, সেটা ভাই বোনের সম্পর্ক, দিদি হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, যেই কোনো সম্পর্ক হোক, যে এই কাজটা করে সে নোংরা চরিত্রের, সে তাকে সোশ্যাল মিডিয়াতে এসে তুমি যেরকম নগ্ন করেছো তোমার বউকে, সেরকম বউ নগ্ন করানো উচিত তোমার কথা হিসেবে। তাহলে কেন সীমাদির সেই কথাটাকে তুমি প্রশ্রয় দিয়েছিলে? কেন সীমাদির সেই কাজটাকে তুমি প্রশ্রয় দিয়েছিলে? কিসের জন্য বলতে পারবে? কেন প্রশ্রয় দিয়েছিলে? কেন তারাপীঠে নিয়ে যাওয়ার যে পরিকল্পনাটা হচ্ছিল আগের থেকে কাজলদানিকে, সেখানে তুমি সম্মতি জানিয়েছে? তুমি সম্মতি না জানালে পরে তোমার ক্যামেরাও শেয়ার করতে পারতো না। তুমি ক্যামেরা শেয়ার করেছো একটা রুমে, হঠাৎ দেখলাম কিমা, তারপরে হঠাৎ দেখলাম রাত্রে করে বেরিয়ে যেতে, অনেক কিছু দেখেছি সেই সময় তারাপীঠে যে ঘটনাটা। তো কেন প্রশ্রয় দিয়েছিলে? নিশ্চয়ই তো কোনো কারণ রয়েছে। কি এমন কারণ, কি এমন মানে কি বলবো, বিশেষ কারণ, যেই কারণের জন্য যেই জিনিসটাকে তুমি পছন্দ করো না, সেই জিনিসটাকে তোমার পছন্দ করতে হচ্ছে। বাধ্যতামূলক তুমি পছন্দ করতে, ইচ্ছাকৃত না করলেও বাধ্যতামূলক তোমাকে পছন্দ করতে হয়েছে। কি এমন কারণ ছিল যেখানে তুমি কিমাকে প্রশ্রয় দিয়েছিলে? তারপরে এই কিমা উড়োছাইয়ের ব্যাপারটা বললো। তাহলে উড়োছাইও তো শুনেছি নাকি অন্য কারোর সাথে সম্পর্ক। এবার উড়োছাই বলতে পারবে যে ও ডিভোর্স হয়ে যাওয়ার পরে একটা সম্পর্ক লিপ্ত ছিল। লিভিং এ থাকা মানে একই ব্যাপার। লিভিং এ থাকা শুধু সিঁদুর দান হয় না, লিভিং থাকা মানে হাজব্যান্ড ওয়াইফই থাকা। এবং যেই মহিলা একবার বিয়ে ডিভোর্স দিয়ে এসে আরও একটা পুরুষের সাথে লিভিং এ থাকছে এবং তাকেও পছন্দ হচ্ছে না, তারপরে অন্য একটা পুরুষের সাথে জড়িয়ে যাচ্ছে, তাহলে সেটাও তো রীতিমতন পরক্রিয়া। যেখানে দুজনের কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়নি, মিউচুয়াল ডিভোর্স হয়নি, মানে কথার মধ্যে দিয়ে দুজন আলাদা হয়ে যায়নি, সেপারেশনে থাকেনি, হঠাৎ করে তোমার কাছে চলে এসেছে, সেটাও তো এক রকমের পরক্রিয়া, তাই না? তা সেই পরক্রিয়াকে তোমার কেন প্রাধান্য দিতে হলো? কেন সেই পরক্রিয়ার সাথে তুমি লিপ্ত হলে? সে শোলের ব্যাপারটা, শোলের যে বাচ্চা নিয়ে যে মেয়েটার ঘটনাটা ঘটেছে, সে তো একটা বিবাহিত মহিলা, তার সাথেও তুমি জড়িয়েছিলে ইন্টারভিউ করার জন্য, তাহলে সেটাও তো পরক্রিয়া ছিল। তাহলে আমি ধরে নিতে পারি শুধুমাত্র টিনার জন্যই তোমার পরক্রিয়াটা জায়েজ ছিল, শুধু টিনার জন্যই তোমার পরক্রিয়াটাকে তোমার প্রাধান্য দিতে হয়েছিল। আদার্স টিনা যখন বাড়ির থেকে বেরিয়ে গেছে, তারপরে তুমি ভুলেই গেছো যে পরক্রিয়ার জন্য আমি টিনাকে বাড়ির থেকে বের করে দিয়েছি। যদিও আমি আরও একবার বলবো, পরক্রিয়ার কারণে টিনা সেই সময় পরক্রিয়া টিনা করেনি, ওই বাড়ি থাকাকালীন টিনা কিন্তু পরক্রিয়া লিপ্ত হয়নি, বাইরে বেরোনোর পরেই কিন্তু পরক্রিয়া লিপ্ত হয়েছে। বাড়িতে থাকাকালীন পরক্রিয়া হয়নি। টিনা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গৃহবধূ ছিল, একটা বউ ছিল। শুধুমাত্র টিনাকে বের করার জন্যই, টিনাকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্যই কি তোমার এই পরিকল্পনা? যদি তোমার মনে হতো যে আমি পরক্রিয়াকে পছন্দ করি না, তার জন্য আমার সংসার ভেঙে চুরমার হয়ে গেছে, তাহলে তুমি কোনো ক্ষেত্রেই পরক্রিয়াকে প্রশ্রয় দিতে না। তুমি টিনাকে বের করে দেওয়ার পরে বেমালুম ভুলে গেছো যে টিনাকে তুমি কেন বের করেছো। তারপরে তুমি সেম কাজগুলো করছো যেই কাজের জন্য তুমি তোমার বউকে ত্যাগ করেছো, যেই কারণের জন্য তোমার বউকে তুমি এতটা অত্যাচার করেছো, সোশ্যাল মিডিয়াতে নগ্ন করেছো। এবার তাহলে তুমি তোমার নিজের ক্যারেক্টার বলো। আমি তোমাকে তুলে ধরলাম তুমি কি কি কাজ করেছো, এবার তুমি তোমার ক্যারেক্টারটা তুলে ধরো। তুমি নিজে বিশ্লেষণ করো তুমি কি, তুমি কি। আমি যতটুকু বুঝেছি টিনাকে ওটা বের করার জন্য একটা পূর্ব পরিকল্পিত একটা প্রোগ্রাম ছিল, 100% শিওর। না হলে এটা হতে পারে না। পরিকল্পনা যদি না থাকতো টিনাকে বের করার, যদি সত্যি সত্যি টিনাকে নিয়ে সংসার করারই তোমার ইচ্ছে থাকতো, তাহলে তুমি এই কাজগুলো করতে না। যখন তুমি এই কাজ করেছো, তার মানে ধরে নিতে পারি তোমার এগুলো তো অমত, তুমি এগুলো পছন্দ করো না, তুমি প্রশ্রয়ই দাও না। তাহলে কোনো ক্ষেত্রেই তুমি প্রশ্রয় দিতে না।
তুমি শুধু টিনার ক্ষেত্রেই তোমার মনে হয়েছে না এখানে অন্যায় হচ্ছে, এখানে প্রতিবাদ করা উচিত, আর অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রে যখন তোমার ক্ষেত্রে এসেছে তখন সুবিধে নেওয়ার জন্য এগুলো সবগুলোকেই মেনে নিয়েছো, তাহলে দোগলা কাকে বলবো? তাহলে দোগলাটা কাকে বলবো? এটা গেল এই ব্যাপারটা। তবে আজকের একটা ব্যাপার, আজকে কিন্তু ভিডিওর মধ্যে তুমি একটা কথা বলেছো, ইপু দিদিও তোমার ইউজ করেছে, কোনো একটা চ্যাট রিভিল করেছে, এই কথাটা বলেছো। এটা তো আমি ভীষণ পরিমাণে আপত্তি জানাই, ধিক্কার জানাই যে আমি যদি পার্সোনাল কাউকে কথা বলি, পার্সোনাল যেভাবে যোগাযোগ করি তার সাথে, সোশ্যাল মিডিয়াতে এসে আমি তাকে বিক্রি করব না। এটা হচ্ছে আমার নিয়ম, আমি বিক্রি করব না কোনো মতে। সোশ্যাল মিডিয়াতে এসে ভেতরের খবর আমি রিভিল করব না, করবই না। সে আমাকে যা ইচ্ছে তাই বলে যাক, সে আমাকে যা বলার বলে যাক, সে আমার সম্বন্ধে নিন্দে করে যাক, আমি বলবো না। তবে এই যে তুমি যে বললে যে ইপু দিদিকে নিয়ে তুমি বললে যে আর কন্ট্রোভার্সি আমি চাইছি না, আর আমি কন্ট্রোভার্সি চাইছি না, তো আজ তুমি বলছো যে তুমি আজকে কন্ট্রোভার্সি চাইছো না। এই কন্ট্রোভার্সি না চাওয়ার কারণটা কি? তুমি বলছো আমার ছেলে বড় হয়ে তাহলে কি পাবে, আমার পাপের ফল ভোগ করবে। তাহলে কোথাও কি তোমার মনে হচ্ছে তুমি অন্যায় করেছো, তুমি পাপ করেছো? তুমি একটা মেয়েকে বাড়ির থেকে বের করে তুমি পাপ করেছো, এটা তোমার মনে হচ্ছে। যাই হোক, এই রিয়েলাইজেশনটা হলে পরে অনেকটা ভালো। তারপরে তুমি বলছো যে আমি আর এগুলো কন্ট্রোভার্সি চাইছি না, আমি কারোর সাথেও নেই, কারোর পাতেও নেই, কাউকে আহ্বানও করছি না, কাউকে বিসর্জনও করছি না, আমি কন্ট্রোভার্সির মধ্যেই আর থাকবো না, কারণ বিশাল ঝড় ঝাপটা আমাদের পরিবারের উপর দিয়ে চলে গেছে। এটাই তো কথা, বিশাল ঝড় ঝাপটা তোমাদের পরিবারের উপর দিয়ে গেছে। এবার ঝড় ঝাপটাটা কি এনেছে বলো তো? ঝড় ঝাপটা কি স্ব ইচ্ছায় বলেছে আমি কি তোমাদের বাড়িতে আসবো? এটা কি বলেছিল? বলেনি তো। ঝড় ঝাপটাকে তুমি টেনে নিয়ে আহ্বান করেছো, আয় আমার বাড়িতে, আয় আমার বাড়িতে, আমার বাড়িতে আছড়ে পড়, আমার বাড়িটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দে। ওই একটা সামান্য ভুল, যে শুধুমাত্র ভিউজের লোভে তখন ম্যান্ডি পুরো মার্কেটে ছেয়েছিল, সেই কারণে সেই কথাটা চিন্তা করে তুমি এটা চিন্তাই করলে না যে আমি আমার ওয়াইফের সম্বন্ধে যদি এই কথাটা বলি আমার ওয়াইফ কতটা বদনাম হবে, তারপরে একটা সব কিছু খুলে বেরিয়ে আসবে, এটাতে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, এটা তুমি চিন্তা করোনি। তুমি কি করেছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে একেবারে কি বলে মণিমাণিক্য বলে না, ওটা তুলে দিয়েছো। এটাকে বিক্রি করো প্রতিনিয়ত এবং খাও। এবং তুমি তখন কিন্তু সেটাকে বাধা দাওনি। উপরন্তু তুমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বাড়িতে ফিস্ট করেছো। হ্যাঁ, তারপরে সেই বিক্রি, গেলাহি ব্যাপার, জন্মদিন, অনেক কিছু দেখেছি। প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাজির ছিল। তাহলে তোমার তো তখনই চিন্তা করা উচিত ছিল যে আমি কন্ট্রোভার্সি চাচ্ছি না। কন্ট্রোভার্সি করলে জীবন শেষ হয়ে যায়, জীবন বরবাদ হয়ে যায়। যেই চ্যানেলে কন্ট্রোভার্সি হয় সেই চ্যানেল যতদিন কন্ট্রোভার্সি থাকে ততদিনই চলবে, তারপরে আর চলবে না। আর এটা তো একদিনের ব্যবসা নয়, আমাকে দীর্ঘদিনই ব্যবসাটা করতে হবে। তাহলে আমাকে নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগ দিতে হবে। আমি কারোর সাথেও থাকবো না, কারোর পাশেও থাকবো না। আমার যতটুকু ভিউজ হচ্ছে সেই ভিউজ যতটুকু পাচ্ছি, আমি কন্টিনিউ যদি 5 বছর এই ভিউজটা পেয়ে যাই, তবু আমি 1 বছর ভিউজ পেয়ে শেষ করে ফেললাম আমার চ্যানেলটা, তার থেকে ফার বেটার যদি তুলনামূলক আলোচনা করি আমি। সেই ব্যাপারটা তো তোমার মাথার মধ্যে আনা উচিত ছিল। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডাকবে, তুমি তোমার বিক্রি করবে তোমার চ্যানেলকে, তোমার পরিবারকে সোশ্যাল মিডিয়াতে, তুমি প্রশ্রয় দেবে, ভেতরের খবর রিভিল করবে, সমস্ত করে ভিউজ ইনকাম করবে। এখন যখন দেখছো ভিউজ আমার পড়ে গেছে, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলেও আমার ভিউজ হচ্ছে না, উপরন্তু কি হচ্ছে আমার কেসের উপরে, আমার শারীরিক মানসিক উপরে চাপ পড়ছে, তখন বলছো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না। আর তোমার মতন তো সবাই চলবে না, তোমার মতন তো সবাই চলবে না। তুমি যখন এই ব্যাপারটাকে নিয়ে শুরু করেছো, এই ব্যাপারটা শেষ করার দায়িত্ব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, পাবলিকের। যেই সব জিনিস তুমি ভিডিও মাধ্যমে পাবলিশ করো, তো সেগুলো নিয়ে তো আলোচনা হবে, এটা বড্ড স্বাভাবিক। এখন তুমি তো বললে হবে না যে আমি কন্ট্রোভার্সি আর চাইছি না, আমাকে নিয়ে আর কেউ কন্ট্রোভার্সি করো না, আমার আর ভালো লাগছে না। থাকলো বাচ্চার কথা, আজকে মনে হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করলে পরে বাচ্চার ক্ষতি হবে। এই বাচ্চার ক্ষতি তো সেই শুরু থেকে আমরা চিৎকার করে এসেছি যে বাচ্চাটার ফটোটা লাগিয়ে
তোমার পাশে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছে তারা দিন রাত তার মাকে নোংরা কথা বলছে, তোমাকে বাঁচানোর জন্য মাকে অকথ্য ভাষায় গালিগালা দিচ্ছে, মুখের ভাষা সেটা শুনলে কান্দে রক্ত পড়ে, এরকম বাজে কথা বলছে। দিনের পর দিন তোমার বাচ্চাটার ফটো লাগানো হয়েছে, দিনের পর দিন তোমার বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো গিয়ে তাদের মোবাইলে তোমার বাচ্চার ভিডিও ক্লিপ তুলেছে, বাচ্চাটাকে বিক্রি করেছে, তখন কেন প্রতিবাদ করোনি? তখন কেন তোমার মনে হয়নি যে বাচ্চাটাকে নিয়ে তোমরা এগুলো করো না, বাচ্চাটার ভবিষ্যৎ রয়েছে, বাচ্চাটাকে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চাটা কোনোদিন বড় হবে, তখন এগুলো শুনলে তার ভবিষ্যৎটা নষ্ট হবে, তার মনের মধ্যে একটা এফেক্ট ফেলবে, এগুলো কেন বলোনি? কারণ তখন তার মাকে বিক্রি করে বাচ্চাকে বিক্রি করে টাকা আসছিল। আজকে যখন টাকা আসছে না, সেই কথাগুলোই, যেই কথাগুলো মধুর লাগছিল সেই কথাগুলো তেতো লাগছে, আর ভালো লাগছে না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। কন্ট্রোভার্সি এখনো তোমার ভালো লাগতো যদি কন্ট্রোভার্সি করে এখনো তোমার ঘরে প্রচুর টাকা ঢুকতো, এখনো ভালো লাগতো। কিন্তু সমস্যাটা এখানটায়, এখন যতই কন্ট্রোভার্সি করো তোমাকে নিয়ে তো কেউ কথা বললে পরেও তোমার ভিউজ আপ হচ্ছে না, হবে না তো। কারণ অনেক মানুষ বুঝে গেছে তুমি কি চাও, তুমি কি করতে চেয়েছো, তুমি কি করছো, বুঝে গেছে। প্রতিবাদ করতে হলে শুরুর দিন প্রতিবাদ করতে হতো, প্রতিবাদ যদি করতে হতো, চ্যানেল যদি বাঁচাতে হতো, শুরুর থেকেই প্রথমেই তোমাকে শক্ত হাতে সবকিছু ধরতে হতো। এখন তুমি সবকিছু বিলিয়ে দিয়ে সবকিছু করে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছো, তাহলে তো কেউ শুনবে না, কেউ শুনবে না। তো এতটুকুই বলার ছিল। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।